আমি অলমোস্ট এটা বলতে চেয়েছিলাম যে সেরা দল সবসময় জেতে না। বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়ে এইটা ট্যাগলাইন করা যেতেই পারত। তো মাই গুডনেস! স্পেনের যেই পারফরম্যান্স ফ্রান্সের বিপক্ষে, তারপরে এই কথা বলার কোনো উপায়ই নেই। কিসের ফ্রান্স সেরা দল? স্পেন আজকে যেই ফুটবলটা খেলেছে ফ্রান্সের বিপক্ষে, তাতে তারা ডিজার্ভিং উইনার। ফ্রান্সকে কোনো রকম কোনো চান্সই আসলে দেয়নি। ২-০ গোলে স্পেন জিতে নিয়েছে এবং পুরোপুরি স্প্যানিশ ব্লুপ্রিন্টে তারা যেই ফুটবলটা খেলে, সেই ফুটবল দিয়ে ফ্রান্সকে তারা একেবারে পাত্তাই দেয়নি। ফ্রান্স, যাদেরকে এই টুর্নামেন্টের ওভারওয়েলমিং ফেভারিট ধরা হচ্ছিল, টুর্নামেন্ট যত সামনে এগিয়েছে ফেভারিটের তকমাটা তত জোরালো হয়েছে ফ্রান্সের উপরে। তাদের যে ফরওয়ার্ড লাইন সেইটাকে ফ্রান্সের ফুটবল ইতিহাসেরই সর্বকালের সেরা কিনা সেটা নিয়েও তো বিস্তর আলোচনা, কথাবার্তা হয়েছে। কিন্তু এন্ড রেজাল্ট কি? এন্ড রেজাল্ট হচ্ছে গিয়ে সেমিফাইনালে হেরে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিল। যেই ফ্রান্স ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, যেই ফ্রান্স ২০২২ বিশ্বকাপ ফাইনালে গিয়ে ওই রুদ্ধশ্বাস লড়াইয়ের পর আর্জেন্টিনার কাছে টাই ব্রেকারে গিয়ে হেরেছিল, সেই ফ্রান্স ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গেল স্পেনের কাছে এবং সেইখানটাতে তাদেরকে দুর্ভাগা বলার কোনো উপায়ই নেই। বলার কোনো উপায়ই নেই যে ফ্রান্স এই ম্যাচটাতে হেরে গিয়েছে, কেননা তাদের পক্ষে ভাগ্য ছিল না, রেফারিং ডিসিশন ছিল না, বার পোস্টে বল লেগেছে। এইগুলো আসলে বলার কোনো উপায় নেই। কেননা স্পেন তাদেরকে কোনো চান্সই দেয়নি। অন দ্য আদার হ্যান্ড স্পেন গত ২ টা ম্যাচে যেভাবে ফ্রান্সের বিপক্ষে জিতেছে, গত বছর নেশনস লিগের সেমিফাইনালে ৫-৪ গোলের জয়, তার আগের বছর ইউরোর সেমিফাইনালে ২-১ গোলের জয় এবং এইবার হচ্ছে গিয়ে বিশ্বকাপের সেমিফাইনালেও তারা ২-০ গোলের ম্যাচ জিতলো। ফাইনালে উঠে গেল স্পেন, যেটা ২০১০ সালে যে তারা শিরোপা জিতেছিল তারপরে ২য় বারের মতো স্পেনের ফুটবল হিস্ট্রিতে তারা ফাইনালে উঠে গেল। এখন স্পেন অপেক্ষায় থাকবে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে কোন দল। তবে যেই ফুটবলটা তারা খেলেছে ফ্রান্সের বিপক্ষে, তাতে করে ফাইনালটাও যে তুমুল আত্মবিশ্বাসের সঙ্গে এই দে লা ফুয়েন্তের দল শুরু করবে, এই স্পেন শুরু করবে, সেটা বলাই যায়। দেখুন, টুর্নামেন্টের ওই শুরু থেকেই আমরা বলে আসছি, আমি না, এটা পৃথিবীর তাবৎ বিশেষজ্ঞই বলে আসছে যে এই ফ্রান্সকে যদি তারা তাদের এই গেমটা খেলে তাহলে ঠেকানোটা কঠিন, যেকোনো দলের জন্যই কঠিন। কিন্তু সেই এই গেমটা খেলতে না দেওয়াটাও তো একটা গেম। স্পেন এক্সাক্টলি সেই কাজটাই করেছে এবং তারা আউট অফ দ্য বক্স কিছু করেনি। তারা ওই পজিশন বেস ফুটবলই খেলেছে। তারা একেবারে নিজেদের পায়ে বল রেখেই ফুটবল খেলেছে। ফ্রান্সকে তারা অ্যাবসোলিউটলি কোনো চান্স দেয়নি এবং তারা যে ম্যাচের শুরুতে ২০তম মিনিটে এগিয়ে গিয়েছে, ওইটা লুকাস দিনিয়ের একটা নির্বুদ্ধিতার কারণে। এতদিন ধরে খেলেন এইরকম অভিজ্ঞ ডিফেন্ডার, তিনি বল উপরে তুলে দিয়ে হাফ টার্নে সেটা কিক করতে যান, পেছনে যে লামিন ইয়ামাল ছুটে আসছেন এইটা তিনি খেয়াল করবেন না। এটা আসলে হয় না। এটা শিশু দোষ বলে এবং তারপরে এটা যথারীতি যেটা হয়, ইয়ামাল জাস্ট শুধু বডিটাকে সামনে নিয়েছেন। ফলে তার গায়ে যখন লাথিটা মেরেছেন দিনে, এটা পেনাল্টি দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। মিকেল ওয়াইয়ারজাবাল তিনি ওই পেনাল্টি স্পট থেকে গোল করে স্পেনকে এগিয়ে নিলেন। ম্যাচের তখন ধরেন ২০-২২ মিনিট। ঠিক আছে, ফেরার তো সময় রয়েছে। ফ্রান্সের জন্য আরেকটা সেটব্যাক ছিল যে ধরেন উইলিয়াম সালিবা তাদের সেন্ট্রাল ডিফেন্ডার ইনজুরির কারণে তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হলো। কিন্তু তারপরেও মনে হয়েছে যে এই ফ্রান্স কি আসলে কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় তো তাদের ওই অ্যাটাকটা জ্বলে উঠবেই। তাদের ওই কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, উসমান ডেমবেলে, ব্রাডলি বার্কোলা। সেকেন্ড হাফে বার্কোলাকে সরিয়ে যখন হচ্ছে গিয়ে নেওয়া হলো ডিজায়ার ডুয়েকে, মানে কোথাও না কোথাও কোনো একটা জায়গাতে তো হবে। কিসের কি? কোনো চান্সই তারা আসলে পায়নি। বরং স্পেন সেকেন্ড গোলটা পেয়ে গেল ৫৮তম মিনিট এবং পেদ্রো পোরোর সেটা একটা ব্রিলিয়ান্ট গোল ছিল। সেটা রাইট সাইড থেকে তিনি হচ্ছে গিয়ে উইং ব্যাক উপরে উঠেছেন, 1-2 করেছেন ডানি অলমোর সাথে। ডানি অলমোর টাচটা, ফ্লিকটা ব্রিলিয়ান্ট ছিল এবং সেইটাতে ওই রাশ করে ওই 1-1 এর মধ্যেই পেদ্রো পোরো বলটাকে জালে জড়িয়ে দিলেন। তাও মনে হয়েছিল যে হাফ অ্যান আওয়ার তো বাকি আছে।
মানে কিছু না কিছু তো হবেই। গত ওয়ার্ল্ড কাপে হয়েছে না যে এইরকম ভাবেই ওয়ার্ল্ড কাপ ফাইনালটাতে ইনফেক্ট আর্জেন্টিনা ফ্রান্স ম্যাচে ফ্রান্স আসলে একেবারে আউটপ্লেডই ফ্রান্সকে করে দিয়েছিল। আর্জেন্টিনা ২ গোলে তারা এগিয়ে গিয়েছিল। কিন্তু তারপরে গিয়ে ওই যে কিলিয়ান এমবাপ্পের একটা ম্যাজিক একটা ঝড়, ফ্রেঞ্চ ঝড়ে কিন্তু ম্যাচটাতে ফিরেছিল ফ্রান্স এবং তারপরে খেলাটা এক্সট্রা টাইমে তারা নিয়ে গিয়েছিল। কিন্তু আজকে তাদেরকে আসলে কোনো চান্সই স্পেন দেয়নি। অ্যাবসোলিউটলি কোনো চান্স দেয়নি। ইনফেক্ট ওই সেকেন্ড গোল হওয়ার পর তো লামিন ইয়ামাল আরো একবার বল জারে জড়িয়েছিলেন। যদি সেইটা স্ট্যান্ড করত মানে ওর অফসাইড এর কারণে গোলটা বাতিল হয়েছে। স্ট্যান্ড করলে তো ম্যাচ তখনই শেষ। কিন্তু তখন শেষ না হলেও আসলে শেষ হয়ে গেছে। কেননা ফ্রান্সের আসলে কোনো কিছুই ক্লিক করছিল না। এমনকি এই টুর্নামেন্টে তাদের যে অন্যতম সেরা প্লেয়ার, তাদের যে মেইন প্লে মেকার মাইকেল ওলিসকে তারা আসলে তুলে নিতে বাধ্য হয়েছেন। কোচ দিদিয়ের দেশম এতটাই ইনএফেক্টিভ তিনি ছিলেন। উসমান ডেম্বেলে কি কারণে খেলেছেন তিনিই জানেন। ওই যে লাস্ট সময় পর্যন্ত হচ্ছে গিয়ে তিনি ছিলেন, একটা শট আরকি মেরেছেন যা মানে বারের মধ্যে শটস অন টার্গেটই হয়েছে। এর চেয়ে বেশি কিছু হয়নি। কিলিয়ান এমবাপ্পে একেবারে ইনজুরি টাইমে তার পায়ের উপরে থেকে যেভাবে বল ছিনিয়ে নিলেন মার্ক কুকুরে এবং তারপরে যেই সেলিব্রেশনটা করলেন সেটা গোলের সমান সেলিব্রেশন। আসলে ফ্রান্সের এই পুরো টিমটাই আজকে কোনোভাবেই ক্লিক করেনি এবং আমরা যে বলছিলাম না যে ধরেন সর্বকালের সেরা এটা ফ্রান্সের অ্যাটাক কিনা। এখন তো ধরেন অলিভিয়ের জিরুও এদের চেয়ে ভালো। মানে আপনি যদি বলেন ভাই জিরু তো ওই ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের হচ্ছে গিয়ে মেম্বার। আপনার তো সেইটা তো বিবেচনায় রাখতে হবে। ফলে এন্ড অফ দ্যা ডে যে সাকসেস দিয়ে সবকিছু নির্ধারিত হয় এবং ফ্রান্সের এই দল সাকসেস পায়নি। দিদিয়ের দেশমের যে তুমুল সাকসেসফুল যে ফ্রান্স কোচ হিসেবে ক্যারিয়ারটার এই যে দীর্ঘটা সময় ধরে ১২ বছর তারপরে তার বিদায়টা হচ্ছে গিয়ে একটু বিবর্ণ হয়ে হ্যাঁ, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা ফ্রান্স খেলবে কিন্তু সেইটা তো আর এমন সিগনিফিকেন্ট কোনো কিছু না। উম জানি না সেখানে কিলিয়ান এমবাপ্পে খেলবেন কিনা, তার ওই যে গোল্ডেন বুটের সেইটার জন্য কি লড়বেন কিনা বা ফ্রান্স হচ্ছে গিয়ে ওই মাথা আরেকটু মানে শেষটা অন্ততপক্ষে সে ভালোভাবে শেষ করতে চাইবে কিনা সেগুলো আসলে খুবই, খুবই ইনসিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে স্পেনের জয়। সিগনিফিকেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে স্পেনের ফ্রান্সের বিপক্ষে সর্বশেষ ১১ ম্যাচে ৮ নাম্বার জয়। সিগনিফিকেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে এই ম্যাচের আগে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম যে বলেছিলেন যে স্পেনই আসলে ফেভারিট এবং সত্যি এই ম্যাচটাতে স্পেন ফেভারিটের মতোই খেললো। ফেভারিটের মতো খেলে তারা বিশ্বকাপের ফাইনালটাতে উঠে গেল। স্পেন ২০১০ বিশ্বকাপে যে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরে ৩ টা বিশ্বকাপ গেছে দুঃস্বপ্নের মতো। ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাধ্য হয়ে গিয়েছে। ২০১৮ বিশ্বকাপে জাস্ট গ্রুপ পর্ব পেরোতে পেরেছিল নকআউটের শুরুতেই তারা রাশিয়ার কাছে রাউন্ড অফ 16 এ হেরে বিদায় নিয়েছে। ২০২২ ওয়ার্ল্ড কাপেও একই ঘটনার পুনরাবৃত্তি। জাস্ট গ্রুপ পর্ব পেরিয়েছে নকআউটের শুরুতে মরক্কোর কাছে হেরে তাদের বিদায় নিতে হয়েছে। এবং ওই ২ টাতেই ছিল টাই ব্রেকারের বিদায় এবং এই ২০২৬ এ এসে তারা গত ৩ বিশ্বকাপে তাদের যেই অপ্রাপ্তি সেইটার থেকে আবার পূর্ণতার পথে তারা এগোচ্ছে। ২০২৪ ইউরোর যে তারা চ্যাম্পিয়ন, সেই চ্যাম্পিয়ন দলটা বিশ্বকাপেও প্রতিটা ম্যাচে গ্রো করছে। এবং আপনি যদি ওইভাবে চিন্তা করে দেখেন যে নকআউট পর্বের যে ৪ টা ম্যাচ তারা এখন পর্যন্ত খেললো সেইখানে রাউন্ড অফ 32 তে না হয় অস্ট্রিয়ার বিপক্ষে কিন্তু তারপরে পর্তুগালের বিপক্ষে, তারপরে বেলজিয়ামের বিপক্ষে, তারপরে ফ্রান্সের বিপক্ষে জয়। ফলে ফাইনালে আর্জেন্টিনা আসুক বা ইংল্যান্ড আসুক, এই স্পেনকে ঠেকানোটা কিন্তু কঠিন হবে। স্পেনের এখন যে আত্মবিশ্বাস রয়েছে এবং আজকে যেই ফুটবলটা খেলেছে সেটা আবার ফ্রান্সের মতো হয়ে যায় কিনা যে এই গেমটা তারা আজকে খেলে ফেললো। ফ্রান্স যেমন আগেই খেলে ফেলেছে এই ম্যাচটাতে তারা টার্ন আউট করল না। সো ঐরকম কোনো কিছু হয় কিনা আশঙ্কার জায়গা রয়েছে। তবে আজকের মতো এই ম্যাচ খেলতে পারলে ফাইনালে স্পেনের প্রতিপক্ষ যেই হোক না কেন, এই স্পেনকে থামানো ২য় বিশ্বকাপ জয় থেকে ভীষণ রকমের কঠিন হবে। সেরা দল সবসময় শিরোপা জেতে না, বিশ্বকাপ জেতে না। এই ফ্রান্স সম্পর্কে ওই ট্যাগলাইনটা আসলে আর দেয়া যাচ্ছে না। কেননা আজকের ম্যাচটাতে তারা মোটেই সেরা দল ছিল না এবং স্পেন তাদের মতো করে খেলেই ফ্রান্সের সম্ভাবনাটা শেষ করে দিয়েছে, উঠে গেছে বিশ্বকাপ ফাইনালে। এই স্পেনকে কে ঠেকাতে পারবে? আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ড যেই দলই উঠুক না কেন ফাইনালে?